ঊনবিংশ শতকের লন্ডন, জীবনের কোলাহল, গলির ভিড়, সবকিছুর মাঝেই গোপনে ঘুরে বেড়াচ্ছিল এক নৃশংস খুনি। সে ছিল নিঃশব্দ, অদৃশ্য, আর ঠিক আমাদের মতো সাধারণ মানুষের ভেতরেই লুকিয়েছিল। সে শুধু মানুষ খুন করেনি, সে সারা শহরকে ভয়ের এক নতুন সংজ্ঞা শিখিয়ে দিয়েছিল। তার পরিচয় আজও রহস্যে ঘেরা, কিন্তু ইতিহাস তাকে যে নামে মনে রেখেছে সেটি হচ্ছে জ্যাক দ্য রিপার। ওয়েলকাম টু গোলক ধাঁধা। আজ আমরা ফিরে যাব 1888 সালের লন্ডনে, এক বর্বর হত্যাকাণ্ড আর ইতিহাসের সবচেয়ে আলোচিত অপরাধের সন্ধানে। সে সময় লন্ডন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর। বাণিজ্য, জনসংখ্যা, আধুনিকতা সব দিক দিয়ে ছিল একদম শীর্ষে। কিন্তু শহরের এক কোণ, ইস্ট লন্ডন, ছিল ঠিক উল্টো চিত্র। দারিদ্র্য, বেকারত্ব আর অপরাধে জর্জরিত। এই এলাকাতেই একের পর এক নারী খুন হতে শুরু করলেন, যারা বেশিরভাগই ছিলেন দরিদ্র এবং সমাজে প্রান্তিক শ্রেণীর। এই খুনগুলোই জ্যাক দ্য রিপারের পরিচয় হয়ে ওঠে। 1888 সালে 7 আগস্ট ভোরবেলা হোয়াইট চ্যাপেলের জর্জ ইয়ার্ড বিল্ডিংসের এক বাসিন্দা জন রিভস কাজের জন্য ঘুম থেকে ওঠেন। তবে সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছে যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নের চেয়েও কম ছিল না। এক নারীর মৃতদেহ পড়ে আছে, চারপাশে রক্ত ছড়িয়ে, চোখে মুখে ভয়, শরীরে অসংখ্য ছুরির আঘাত। পুলিশ আসে, চিকিৎসক আসে। ডাক্তার কলিন জানান মহিলার শরীরে ছিল 39টি ছুরির আঘাত। মৃত্যু হয়েছে রাত 2 থেকে 3টের মধ্যে। অবাক করার বিষয়, এই ভিড়ের মধ্যেও কেউ কিছু শুনতে পায়নি। মহিলার নাম ছিল মার্থা ট্যাব্রাম, বয়স 39, 2 সন্তানের মা এবং সমাজের চোখে অবহেলিতা এক নারী। জীবিকা নির্বাহ করতেন দেহ ব্যবসার মাধ্যমে। সেদিন সন্ধ্যায় মার্থা এবং তার বন্ধু মেরি অ্যান কনেলি 2জন সৈনিকের সঙ্গে দেখা করেছিলেন। এরপর কনেলি বারে চলে যান আর মার্থাকে শেষবারের মতো দেখা যায় জর্জ ইয়ার্ডের দিকে। তার কিছুক্ষণ পরেই তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। একজন কনস্টেবল ঘটনাস্থলের পাশে এক সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তবে যখন সন্দেহভাজন সৈনিকদের শনাক্ত করা হয়, দেখা যায় প্রত্যেকেরই অ্যালিবাই ছিল। একজন নিরীহী নারী, যাকে সমাজ আগেই দূরে সরিয়ে দিয়েছিল, তার মৃত্যু নিয়ে আর কিছুই জানা যায় না। তবে এখানেই শেষ নয়। মাত্র 1 সপ্তাহ পর এই শহর, এই এলাকা আরও ভয়াবহ কিছু প্রত্যক্ষ করে। এক খুন নয়, এবার শুরু হয় একের পর এক, এবং প্রতিটি আগেরটার চেয়েও বেশি ভয়ঙ্কর। এ ছিল কেবল শুরু। এবার যাই পরের ঘটনায়। 31শে অগস্ট সকালে রবার্ট পল নামের এক ব্যক্তি তার বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন। একটি সরু গলির গোড়ে পৌঁছালে তিনি রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একজন লোককে দেখেন। লোকটি ঘুরে দাঁড়িয়ে বলেন, এদিকে এসে দেখুন, একজন নারী ফুটপথে পড়ে আছেন। লোকটির নাম ছিল চার্লস ক্রস। তিনিও কাজে যাচ্ছিলেন এবং মৃতদেহটি তিনিই প্রথমে দেখতে পান। 2জন ধীরে ধীরে এগিয়ে যান। নারীর হাত ঠান্ডা ছিল এবং ক্রস মনে করেন তিনি মৃত, কিন্তু পল মনে করেন তিনি সামান্য নিঃশ্বাসে শব্দ শুনেছেন। তবে তারা সঙ্গে সঙ্গে সাহায্য না চেয়ে দেরি হবে ভেবে কাজে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে কোনো পুলিশ দেখলে জানাবেন এই আশায়। ভাগ্যক্রমে কনস্টেবল জন নীল কাছি ছিলেন। লণ্ঠন হাতে নিয়ে তিনি মহিলাটিকে মাটিতে চিত হয়ে পড়ে থাকতে দেখেন। তার গলায় গভীর কাটা দাগ ছিল। ক্ষত থেকে তখনও রক্ত ঝরছিল এবং শরীরের কিছু অংশ তখনও উষ্ণ ছিল। শীঘ্রই কনস্টেবল জন থেইন সেখানে পৌঁছান এবং সঙ্গে সঙ্গে একজন ডাক্তারকে আনতে পাঠান। সকাল 4টার কিছু পরে ডাক্তার লিউয়েলিন ঘটনাস্থলে পৌঁছান। তিনি অনুমান করেন 1 ঘন্টারও কম সময়ের মধ্যে মৃত্যু হয়েছে। অর্থাৎ ক্রস এবং পল যখন ওই নারীকে খুঁজে পান, তার কয়েক মিনিট আগেই তিনি খুন হন। এছাড়াও ঘটনাস্থলের আশেপাশে কিছুক্ষণের মধ্যেই 3জন পুলিশ কর্মকর্তা টহল দিয়েছিলেন। কনস্টেবল নীল আনুমানিক রাত 3:15 বাক্সব তল্লাশি করেন। সার্জেন্ট হেনরি কার্বি এবং তার কনস্টেবল থেইন শুধু রাস্তাটির এক প্রান্ত দিয়ে হেঁটে গিয়েছিলেন। তবে কেউই কোনো অস্বাভাবিক কিছু দেখতে বা শুনতে পাননি।
যখন মৃতদেহটি মর্গে নিয়ে যাওয়া হয় তখন এক ভয়াবহ তথ্য প্রকাশ পায়। গলায় দুটি গভীর কাটা দাগ ছাড়াও ওই নারী ছিলেন সম্পূর্ণভাবে পেটচেরা। তবে পেটের কোনো অর্গান বের করা হয়নি। ডাক্তার লিওয়েলিন বলেন, পেটের ওপর বেশ কয়েকটি কাটা দাগ ছিল। তিনি আরও বিশ্বাস করেন খুনি মোটামুটি শারীরবৃত্তীয় জ্ঞান সম্পন্ন ছিল, অর্থাৎ সে জানত যে শরীরের কোথায় কোন অর্গান থাকে, কারণ সে শরীরের প্রধান অর্গানগুলোকেই টার্গেট করেছিল। শীঘ্রই মৃত নারীর পরিচয় পাওয়া যায়। তার নাম মেরি অ্যান নিকলস। মৃত্যুর মাত্র 5 দিন আগে তার 43তম জন্মদিন ছিল। নিকলসের 6টি সন্তান ছিল এবং তার শেষ ঠিকানা ছিল 56 ফ্লাওয়ার অ্যান্ড ডিন স্ট্রিট নামক একটি আবাসিক বাড়ি। মৃত্যুর রাতে তিনি থ্রল স্ট্রিটে একটি লজিং হাউসে গিয়েছিলেন, কিন্তু রুমের ভাড়ার টাকা না থাকায় তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর রাস্তায় নিজের শরীরের বিনিময়ে অর্থ জোগাড় করতে গিয়ে তিনি অসবর্ন স্ট্রিট হয়ে হাঁটছিলেন এবং সেখানে তার বন্ধু অ্যালেন হল্যান্ডের সঙ্গে দেখা হয়। তারা সংক্ষিপ্ত কথাবার্তা বলেছিলেন। তখন নিকলস মাতাল অবস্থায় ছিলেন। রাত অনুমানিক 2:30টার দিকে তারা বিদায় নেন। হল্যান্ড পরে দেখেন নিকলস হোয়াইট চ্যাপেল রোড ধরে পূর্ব দিকে হেঁটে যাচ্ছেন। মাত্র 1 ঘন্টার মধ্যেই তার মৃতদেহ পাওয়া যায়। দেহ ছাড়া খুনি কোনো প্রমাণ রেখে যায়নি, না কোনো অস্ত্র, না কোনো প্রত্যক্ষদর্শী, না কোনো পায়ের ছাপ। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জোসেফ হেলসন বলেন, এই অপরাধের সঙ্গে কাউকে যুক্ত করার মতো এক বিন্দু প্রমাণও নেই। যদিও নিকলস হত্যাকাণ্ড তদন্তে অচলাবস্থায় পড়ে, তবু ওই ঘটনা মার্থা ট্যাবরামের হত্যা মামলার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। উভয় হত্যাকাণ্ডই ছিল অপ্রয়োজনীয়ভাবে নৃশংস এবং কোনো সুস্পষ্ট উদ্দেশ্য ছিল না। উভয়ই ছিলেন সমবয়সী যৌনকর্মী এবং একই এলাকায় চলাফেরা করতেন। একটি বড় পার্থক্য ছিল আঘাতের ধরনে। ট্যাবরামকে অনেকবার ছুরি মারা হয়েছিল আর নিকলসের গলা ও পেট চিরে ফেলা হয়েছিল। এই সামান্য পার্থক্য সত্ত্বেও পুলিশের মধ্যে একটি বিশ্বাস জন্মে যায় যে এই দুইটি হত্যাকাণ্ডের পেছনে একই খুনির হাত রয়েছে। এই ধারণাটি পরবর্তী কয়েকদিনের মধ্যে আরও দৃঢ় হয়ে ওঠে। রিচার্ডসন নামের একজন বাড়ির পিছনের সিঁড়িতে বসে তার জুতোর নিচে থেকে চামড়ার টুকরো ছাঁটার জন্য একটি ছুরি হাতে নেন। চামড়াটি ছেঁটে সন্তুষ্ট হওয়ার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং সামনের দরজাটি বন্ধ করে দেন। প্রায় 1 ঘন্টা পরে একই ঠিকানার 3য় তলার ভাড়াটে জন ডেভিস নিচে নামেন এবং হলওয়েতে প্রবেশ করেন। সামনের দরজাটি তখন খোলা ছিল, কিন্তু পিছনের দরজাটি বন্ধ ছিল। যখন ডেভিস সেটি খুলতে যান, তখন তিনি দেখতে পান সিঁড়ির নিচে একজন নারীর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। পুলিশ ইন্সপেক্টর জোসেফ চ্যান্ডলারই প্রথম ঘটনাস্থলে পৌঁছন। সংক্ষিপ্ত পরিদর্শনের পর তিনি তৎক্ষণাৎ একজন চিকিৎসককে ডাকেন। ডক্টর ফিলিপস 6:30 সেখানে পৌঁছান এবং তিনি জানান এই নারীর মৃতদেহটি ভয়ঙ্করভাবে বিকৃত অবস্থায় ছিল। তার গলা গভীরভাবে কাটা ছিল এবং পেট পুরোপুরি চিরে ফেলা হয়েছিল। পেটের ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বের করে মৃতদেহের কাঁধের পাশে রাখা হয়েছিল। এরপর মৃতদেহটিকে মর্গে পাঠানো হয় আর ইন্সপেক্টর চ্যান্ডলার ও ডক্টর ফিলিপস সেই বাসা তল্লাশি চালান। তারা যতই কিছু ভেতরে পেয়েছিলেন বেশিরভাগই ছিল বাড়ির ভাড়াটেদের। তবে যেখানে এই মহিলার লাশটির পা ছিল তার ঠিক নিচে তারা একটি ছোট কাপড়ের টুকরো এবং 2টি চিরুনি খুঁজে পান। ধারণা করা হয় এই জিনিসগুলি ভিকটিমেরই ছিল, তবে ডক্টর ফিলিপস মনে করেন সম্ভবত খুনি নিজেই সেগুলি ইচ্ছাকৃতভাবে সাজিয়ে রেখেছিল। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় ভিকটিমের বাম হাত থেকে 2টি পিতলের আংটি জোরপূর্বক খুলে নেওয়া হয়েছিল। এই আংটিগুলি পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। ভিকটিমের পেটের কিছু অংশ নিখোঁজ ছিল, এর মধ্যে তার ইউটেলাস বা জরায়ু ছিল। ডক্টর ফিলিপস বলেন পেটের অংশগুলি যেভাবে কাটা হয়েছে তাতে মনে হয় খুনির খুব ভালোভাবেই অ্যানাটমি বা শরীরবৃত্তীয় জ্ঞান আছে। কোনো সাধারণ কসাই বা সাধারণ মানুষ এই ধরনের নিখুঁত কাটাছেঁড়া করতে পারত না। এটা নিশ্চয়ই কোনো পোস্টমর্টেমের কাজে অভ্যস্ত ব্যক্তির কাজ। ভিকটিমকে দ্রুতই চিহ্নিত করা যায়। তার নাম ছিল অ্যানি চ্যাপম্যান। তার জন্ম তারিখ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তবে মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক 47 বছর। তিনি অন্তত 7 জন সন্তানের জন্ম দিয়েছিলেন, তবে দুঃখজনকভাবে মাত্র 2 জন সন্তান বেঁচে ছিল। তার শেষ পরিচিত ঠিকানা ছিল 35 ডরসেট স্ট্রিটের একটি সাধারণ বোর্ডিং হাউস। মৃত্যুর রাতে চ্যাপম্যানের কাছে পর্যাপ্ত টাকা না থাকায় তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। নাইট ওয়াচম্যান তাকে বাইরে বের করে দেন এবং তিনি একটি গলিতে অদৃশ্য হয়ে যান।
পরবর্তী কয়েক ঘন্টায় চ্যাপম্যানের কি হয়েছিল তা সম্পূর্ণ রহস্য। তবে আগের দুটি হত্যার তুলনায় এই মামলায় একজন সাক্ষী হয়তো খুনিকে এক ঝলক দেখে থাকতে পারেন। 1888 সালের 8ই সেপ্টেম্বর ভোর 5:30টায় এলিজাবেথ লং নামের এক নারী 20 হ্যানবেরি স্ট্রিটের বাইরে এক পুরুষ ও এক নারীর কথোপকথন দেখতে পান। তিনি নিশ্চিত ছিলেন যে সেই নারীই ছিলেন অ্যানি চ্যাপম্যান। পুরুষটির পেছন ফিরে দাঁড়ানো অবস্থায় তিনি তার মুখ দেখেননি, তবে কথোপকথনের একটি অংশ শুনতে পান। পুরুষটি জিজ্ঞেস করেন, তুমি কি রাজি? নারী উত্তর দেন, হ্যাঁ। তবে চ্যাপম্যানের মৃত্যুর সময় নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। পুলিশ সার্জন ডক্টর ফিলিপস সকাল 6:30টায় ঘটনাস্থলে এসে জানান চ্যাপম্যান কমপক্ষে 2 ঘন্টা আগে মারা গেছেন, অর্থাৎ আনুমানিক 4:30টায়। কিন্তু এলিজাবেথ লং তাকে 5:30টায় জীবিত দেখেছেন বলে দাবি করেন। অন্যদিকে জন রিচার্ডসন নামের এক ব্যক্তি, যিনি ওই বাড়ির এক ভাড়াটিয়ার ছেলে, তিনি সকাল 4:50 উঠানে বসেছিলেন মৃতদেহের খুব কাছেই। তিনি জোর দিয়ে বলেন, যদি মৃতদেহ সেখানে থাকত আমি অবশ্যই দেখতে পেতাম। এছাড়া অ্যালবার্ট ক্যাডোস নামের আরেক ব্যক্তি 5:20 নাগাদ কাছাকাছি উঠানে গিয়ে কথা বলার শব্দ শুনেছিলেন এবং কিছু পড়ে যাওয়ার শব্দও পান। এইসব বিভ্রান্তিকর তথ্যের মাঝে ডক্টর ফিলিপস পরে স্বীকার করেন যে শীতের প্রকোপ এবং অতিরিক্ত রক্তক্ষরণ তার অনুমানকে প্রভাবিত করতে পারত। সেক্ষেত্রে যদি প্রত্যক্ষদর্শীদের সময়ে সামান্য ভুলও থেকে থাকে, তাহলে চ্যাপম্যানের মৃত্যু সকাল 5:30টার কাছাকাছি হয়ে থাকতে পারে। এই সময় আশেপাশের কিছু বাসিন্দা জানালা খুলে রেখে ঘুমিয়েছিলেন, তবুও খুনি ধরা পড়েনি, বরং সে সময় নিয়ে ভিকটিমের জিনিসপত্র গুছিয়ে যায়। যত দিন যাচ্ছিল হত্যা বেড়ে চলছিল এবং জনমনে আতঙ্ক ও পুলিশের অক্ষমতা নিয়ে ক্ষোভ বাড়ছিল। এমনকি বিদেশেও লন্ডনের পুলিশের কাজ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল। কিন্তু এসব বিদ্রূপ ও সমালোচনা হয়তো এই সত্যটা বুঝতে পারেনি যে এই খুনিকে ধরার পথ ছিল শুরু থেকেই কঠিন ও প্রতিকূলতায় ভরা। পুলিশ এমন এক খুনির মুখোমুখি হয়েছিল যার কোনো স্পষ্ট উদ্দেশ্য ছিল না, যিনি কোনো অস্ত্র রেখে যেতেন না এবং খুব কম সাক্ষী থাকত। এর ওপর ইস্ট এন্ড এলাকাটি ছিল অত্যধিক জনাকীর্ণ আর পুলিশ সদস্য ছিল খুবই অল্প। এক পত্রিকায় বলা হয়েছিল, লন্ডনের ইস্ট এন্ডে এক মানুষ যেন বালির কণার মতো অদৃশ্য ও চেনার অযোগ্য। এই কথার বাস্তব প্রমাণ মেলে 1888 সালের 30 সেপ্টেম্বরের ঘটনায়। 29 সেপ্টেম্বর বার্নার স্ট্রিটের সোশ্যালিস্ট ক্লাবে নিয়মিত এক বৈঠক হয়। মধ্যরাতের পর বেশিরভাগ সদস্য চলে যান, কিন্তু কিছু লোক থেকে গিয়ে ডিনার করেন ও আড্ডা দিতে থাকেন। রাত 12:30 নাগাদ জোসেফ লাভে একটু হাওয়া খেতে বাইরে যান এবং ডুটফিল্ডস ইয়ার্ডে 10 মিনিট অবস্থান করেন। তার কিছুক্ষণ পরেই আরেক সদস্য ইসরায়েল শুয়ার্টস সেখানে ঢোকেন। দুজনে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি। কিন্তু রাত 1টা নাগাদ ক্লাবের স্টুয়ার্ড লুইস ডিমশুটস যখন ঘোড়ার গাড়ি নিয়ে ইয়ার্ডে প্রবেশ করেন, তার ঘোড়া হঠাৎ একপাশে সরে যায়। ডিমশুটস নিচে নেমে ম্যাচ জ্বালিয়ে দেখেন এক নারী দেয়ালের পাশে পড়ে আছেন। তিনি ভেবেছিলেন হয়তো নেশাগ্রস্ত কেউ, কিন্তু পরে দেখে গলায় গভীরভাবে কাটা রয়েছে এবং রক্ত বের হচ্ছে। দ্রুত তিনি ক্লাবের ভেতরে গিয়ে তার স্ত্রীকে খুঁজে পান এবং অন্যান্য সদস্যদের ডেকে আনেন। তখন সবাই বুঝতে পারে এটি একটি ভয়ঙ্কর খুনের ঘটনা। একই সময় শহরের আরেক প্রান্তে মাত্র 1 কিলোমিটার দূরে আরেকটি মৃতদেহ পাওয়া যায়। রাত 1:30 নাগাদ কনস্টেবল এডওয়ার্ড ওয়াটকিন্স মিটার স্কোয়ারে টহল দিচ্ছিলেন। একবার টহল শেষ করে ফিরে এসে দেখেন এক নারী মৃত অবস্থায় পড়ে আছেন। গলা কাটা, পেট চিরে ভেতরের সব কিছু বের করে দেওয়া হয়েছে এবং চারপাশে রক্তে ভেসে আছে। ডাক্তার জর্জ সিকেরা ও ডাক্তার ফ্রেড উইকব্র্যাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা দেখতে পান নারীর মুখ, গলা এবং পেটের ওপর ভয়াবহ আঘাত করা হয়েছে। পেটের ভেতরের সব অংশ অনেকটা বের করে ডান কাঁধের ওপর রাখা হয়েছিল। ডাক্তার ব্রাউন বলেন নারীর ডান কানের লটি কেটে ফেলা হয়েছিল। তাদের মত অনুযায়ী এবং কনস্টেবল ওয়াটকিন্সের সাক্ষ্য অনুযায়ী নারীর মৃত্যু ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হয়েছিল। বার্নার্ড স্ট্রিটে আরেকটি মৃতদেহ পাওয়া যায়। সেখানেও ডাক্তাররা একই মত দেন, সেই নারীও কিছুক্ষণের মধ্যেই মারা গিয়েছিলেন। কিন্তু এই নারীর গলা ছাড়া শরীরের আর কোথাও ক্ষত ছিল না, যা অন্য খুনের ধরন থেকে আলাদা।
তবে ডুটফিল্ডস ইয়ার্ড ও মিটার স্কোয়ারের মধ্যে দূরত্ব ছিল 1 কিলোমিটারেরও কম এবং সময়ের ব্যবধান ছিল 45 মিনিট। এ কারণে অনেকে ধারণা করেন খুনি হয়তো প্রথম খুনটি শেষ করতে পারেননি, কারণ ডিম স্যুট ক্লাবে ঢোকার সময় তাকে বিরক্ত করা হয়েছিল। অতঃপর খুনি হয়তো সুযোগ নিয়ে পালিয়ে যান এবং পরবর্তী শিকার খুঁজতে বের হন। তবে এটি নিছক অনুমান, এমন কোনো প্রমাণ নেই যে দুটি খুন পরস্পর সংযুক্ত। ডুটফিল্ডস ইয়ার্ডে মৃত নারী ছিলেন 44 বছর বয়সী এলিজাবেথ স্ট্রাইড। তিনি সুইডেন থেকে আগত এক অভিবাসী, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর তিনি প্রতিত্যাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুর রাতে স্ট্রাইডকে বেশ কয়েকজন ভিন্ন ভিন্ন লোকের সাথে দেখা যায়। সবাই ছিল সম্মানজনক পোশাক পরিহিত, যেমন অফিস কর্মীর মতো দেখায়। এদের মধ্যে কে খুলি সেটা পরিষ্কার নয়। এটা সম্ভব তিনি রাতে একাধিক খদ্দেরের সঙ্গে দেখা করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ইসরায়েল শোয়ার্ডস। তিনি বলেন, রাত প্রায় 1টা নাগাদ তিনি একজন পুরুষকে এক নারীকে রাস্তার সামনে জোর করে মাটিতে ফেলে দিতে দেখেন, যার পরেই হত্যাকাণ্ড ঘটতে থাকতে পারে। নারীটি 3 বার চিৎকার করেছিলেন, যদিও সেটা খুব জোরে ছিল না। ইসরায়েল শোয়ার্জ পরে এই নারীকে এলিজাবেথ স্ট্রাইড হিসেবে শনাক্ত করেন। যখন তিনি সাহায্য করার চেষ্টা না করে রাস্তা পার হয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখেন বিপরীত পাশে একজন ব্যক্তি পাইপ ধরাচ্ছেন। যিনি নারীটিকে আক্রমণ করেছিলেন তিনি সেই পাইপ ধরানো ব্যক্তিকে উদ্দেশ্য করে লিপস্কি বলে চিৎকার করেন। পাইপধারী পরে শোয়ার্জকে অনুসরণ করেন, তবে কিছুক্ষণ পর আবার সরে যান। এই ঘটনা অনেকের কাছে এমন মনে হয়েছিল যে খুনির একটি সহযোগী ছিল, যার নাম হতে পারে লিপস্কি। তবে তদন্তকারী ফ্রেডরিক অ্যাবারলাইন বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করেন। লিপস্কি নামটি 1887 সালে এক ইহুদি খুনি ইসরায়েল লিপস্কির মামলার কারণে কুখ্যাত হয়ে ওঠে এবং এটি ইহুদি বিরোধী গালি হিসেবে ব্যবহৃত হতো। অ্যাবারলাইনের মতে খুনি এই গালিটি শোয়ার্জকে উদ্দেশ্য করে বলেছিল, কারণ শোয়ার্জের চেহারায় ইহুদি বৈশিষ্ট্য ছিল। এদিকে পাইপধারী ব্যক্তি হয়তো নিরীহ পথচারী ছিলেন, যিনি ভয় পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। এই ব্যাখ্যা সঠিক কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। তবুও শোয়ার্জের বর্ণনা গুরুত্বপূর্ণ, কারণ তিনি হয়তো স্ট্রাইডের উপর আক্রমণের মুহূর্ত প্রত্যক্ষ করেছিলেন। অন্যদিকে মাইটার স্কোয়ারে বিপুল সংখ্যক কৌতূহলী জনতা জমে যায় মৃতদেহ দেখতে। ময়নাতদন্তে দেখা যায় খুনি কয়েকটি অঙ্গ কেটে নিয়েছে, যার মধ্যে জরায়ু ও বাম কিডনি ছিল। ডাক্তার ব্রাউনের মতে এই কাজটি করার জন্য ভালো কাটাছেঁড়ার জ্ঞান প্রয়োজন, তবে ডাক্তার সিকেরা বলেছিলেন এতে বিশেষ শারীরবৃত্তীয় দক্ষতার প্রমাণ মেলেনি। মাইটার স্কোয়ারে নিহত নারীর নাম ছিল ক্যাথারিন এডোজ। তার বয়স ছিল 46 বছর এবং তিনি 5 সন্তানের মা ছিলেন। স্বামী নির্যাতনকারী হওয়ায় তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। মৃত্যুর রাতে তিনি এতটাই মদ্যপান করেছিলেন যে রাত 8:30টার দিকে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং রাত 1টার দিকে মুক্তি দেয়। এরপর ধারণা করা হয় মাইটার স্কোয়ার এলাকায় একজন পুরুষের সাথে তাকে দেখা গিয়েছিল। 3 জন সাক্ষীর মধ্যে কেবল জোসেফ লভেন্ডার ভালোভাবে খেয়াল করেছিলেন। তিনি বলেছিলেন পুরুষটি ছিল নাবিকের মতো দেখতে এবং গলায় লাল রঙের রুমাল বাঁধা ছিল। যদিও তিনি নারীটিকে এডোজ হিসেবে শনাক্ত করেছিলেন, তার মুখ কখনো দেখেননি। তবুও ক্যাথারিন এডোজকে শেষবার দেখা যাওয়ার মাত্র 10 মিনিট পরই কনস্টেবল ওয়াটকিন্স তার মৃতদেহ আবিষ্কার করেন। এডোজের মামলাটি বেশ মর্মান্তিক, কারণ খুনি খুব অল্পের জন্য ধরা পড়া থেকে রক্ষা পেয়েছিল। প্রথমত, মাইটার স্কোয়ারের একমাত্র নিজস্ব বাসস্থানে বসবাস করতেন এক পুলিশ সদস্য ও তার পরিবার। তারা ঘুমিয়েছিলেন একটি জানালার পাশে, যা সরাসরি খুনের জায়গাটির দিকে মুখ করা ছিল। দ্বিতীয়ত, এক প্রাক্তন পুলিশ কর্মকর্তা, যিনি ওই এলাকায় নাইট ওয়াচম্যান হিসেবে কাজ করতেন, এক গুদাম পরিদর্শন করছিলেন। তিনি সাধারণত পুলিশের পায়ের শব্দ শুনতে পেতেন, কিন্তু খুনের সময় কিছুই শোনেননি। তৃতীয়ত, কনস্টেবল জেমস হার্ভি রাত প্রায় 1:40 মাইটার স্কোয়ারের দিকে নজর দিয়েছিলেন। এটি ছিল ক্যাথরিনকে শেষবার দেখা যাওয়ার এবং মৃতদেহ পাওয়া যাওয়ার মাঝখানের সময়। হার্ভির স্পষ্ট দৃষ্টিতে খুনের জায়গাটি থাকার কথা ছিল, কিন্তু তিনি কিছুই সন্দেহজনক দেখেননি। তবে কি রাতটি অতিরিক্ত অন্ধকার ছিল? খুনি কি কয়েক মিটার দূরেই ছায়ায় লুকিয়েছিল, নাকি সাক্ষীদের কেউ সময় ভুল মনে দেখেছেন?
যদিও খুনি পালিয়ে যেতে পেরেছিল, তবুও কিছু চিহ্ন রেখে গিয়েছিল। রাত প্রায় ৩টার দিকে এডোসের পরনের অ্যাপ্রনের একটি রক্তমাখা অংশ পাওয়া যায় একটি বিল্ডিংয়ের প্রবেশদ্বারের কাছে, ঘটনাস্থল থেকে কিছুটা উত্তর পূর্বে। এটি সম্ভবত খুনি ছিঁড়ে ফেলেছিল এবং পালানোর সময় ফেলে দিয়েছিল। এই কাপড়ের টুকরো যে দেওয়ালের ওপরে ছিল, সেই দেওয়ালে একটি বার্তা লেখা ছিল, দ্য জুইস আর দ্য মেন দ্যাট উইল নট বি ব্লেমড ফর নাথিং, যাকে কিছুটা এমনভাবে অনুবাদ করা যায়, ইহুদিরা সেই লোক যাদের দোষ দেওয়া যাবে না কোনো কিছুর জন্য। আজ পর্যন্ত এই লেখাটির মানে এবং লেখকের পরিচয় নিয়ে বিতর্ক চলছেই। এটি কি খুনির লেখা? এটি কি ইহুদি সম্প্রদায়ের ওপর সন্দেহ ফেলতে চাওয়া কোনো ষড়যন্ত্র, নাকি এটি একেবারেই খুনের সঙ্গে সম্পর্কহীন? এই প্রশ্নগুলোর মতোই আরেকটি বিতর্ক উঠে আসে কিছু চিঠিরকে ঘিরে, যেগুলো নাকি খুনি নিজে পোস্ট করেছিল। এলিজাবেথ স্ট্রাইড এবং ক্যাথরিন এডোসের খুনের ৩ দিন আগে লন্ডনের সেন্ট্রাল নিউজ এজেন্সির ঠিকানায় একটি চিঠি আসে। চিঠির লেখক দাবি করে সম্প্রতি ঘটে যাওয়া খুনগুলোর জন্য সেই দায়ী এবং সে পরবর্তী খুনের প্রস্তুতিও নিচ্ছে। এরপর ২ নারীর খুনের পরে একই এজেন্সিতে একটি রক্তমাখা পোস্টকার্ড আসে। লেখক এটিকে ডাবল ইভেন্ট বা দ্বৈত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেন। এই চিঠিগুলো যদি সত্যিও হয়ে থাকে, এই আশায় পুলিশ তা জনসম্মুখে প্রকাশ করে যাতে কেউ লেখার হাতের লেখা চিনতে পারে। কিন্তু কেউটা চিনতে পারেনি, বরং এই চিঠিগুলোর মাধ্যমে লেখকের স্বাক্ষর করা নামটি জনসাধারণের সামনে ছড়িয়ে পড়ে। এই চিঠিগুলোর সত্যতা তখনও বিতর্কিত ছিল, আজও বিতর্কিত। বিশেষ করে ডিয়ার বস নামে চিঠিটিতে বলা হয়েছিল পরবর্তী শিকারের কান কেটে পুলিশকে পাঠানো হবে, যা ছিল আরও এক ভয়াবহ পূর্বাভাস। কিন্তু পুলিশ এমন কোনো প্যাকেট কখনো পায়নি এবং ২ ভিকটিম কেউই সম্পূর্ণভাবে কান হারায়নি। তবে হয়তো আপনি মনে করতে পারেন ক্যাথরিন এডোসের ডান কানের লতি ছিল স্পষ্টভাবে কাটা। এটি কি তাহলে খুনির প্রতিশ্রুতি পূরণের এক অসম্পূর্ণ চেষ্টা ছিল, নাকি এটি ছিল স্রেফ অসংখ্য কাটা আঘাতের একটি, যার সঙ্গে চিঠির কোনো সম্পর্কই নেই? চিঠির বিষয়বস্তু যাই হোক না কেন, আধুনিক ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বলছে চিঠিগুলো সম্ভবত একজন ব্যক্তির হাতেই লেখা। তাই যদি মিথ্যাও হয়ে থাকে, লেখক সম্ভবত একই ব্যক্তি ছিলেন। তবে চিঠির হস্তলিপি দেয়ালে লেখা ওই বার্তার সঙ্গে একেবারেই মিল ছিল না। এতে আরও ধোঁয়াশা তৈরি হয় যে বার্তাটি আদৌ খুনির লেখা কিনা। এই চিঠিগুলো প্রকাশ পেতেই বহু কপিক্যাট বা অনুকরণকারী দেখা দেয়। সারা লন্ডনের বিভিন্ন সংস্থায় ছড়িয়ে পড়ে বহু চিঠি, যেগুলো পূর্বের 2টি চিঠির অনুকরণে লেখা হয়। তবে অন্তত একটি চিঠি আসল হতে পারে, শুধু তার লেখার জন্য নয়, বরং যে বাক্সে তা পাঠানো হয়েছিল তার ভিতরের উপকরণের জন্য। অক্টোবর 16 তারিখে জর্জ লাস্ক নামে এক ব্যক্তি ডাকযোগে একটি ছোট প্যাকেট পান। লাস্ক ছিলেন হোয়াইট চ্যাপেল ভিজিলেন্স কমিটির সভাপতি, একটা ছোট দল যারা খুনিকে ধরার উদ্দেশ্যে স্থানীয়ভাবে গঠিত হয়েছিল। প্যাকেটটির মধ্যে ছিল একটি চিঠি এবং একটি কার্ডবোর্ডের বাক্স, যার ভিতরে রাখা ছিল একটি মানুষের কিডনির অর্ধেক অংশ। চিকিৎসকরা একমত হয়েছিলেন যে এটি মানুষের কিডনি, কিন্তু এটি এডোসের মৃতদেহ থেকে নেওয়া সেই বাম কিডনি কিনা তা নিশ্চিত করা যায়নি। এই অঙ্গটি হয়তো কোনো মেডিকেল স্টুডেন্ট বা হাসপাতালে কাজ করা কেউ চুরি করে পাঠিয়েছে প্র্যাঙ্ক করার জন্য। তবে চিঠির লেখক দাবি করে এই কিডনি ছিল নিহত নারীর, আর তিনি অন্য অর্ধেকটি ভেজে খেয়ে ফেলেছেন। সেই সময় এবং এখনও একটি জনপ্রিয় তত্ত্ব রয়েছে যে সম্ভবত কিছু চিঠি ছিল সংবাদপত্রের তৈরি করা প্রতারণা। চিফ ইন্সপেক্টর জন লিটলচাইল্ড এই ঘটনাকে বলেন একটি বুদ্ধিমত্তাজনক সাংবাদিকতার কাজ। চিফ কনস্টেবল মেলভিল ম্যাকনাটন বলেন সাংবাদিকের রক্তমাখা 4টি আঙুলের স্পর্শ এতে আছে। এমন কয়েকজন সাংবাদিককে সন্দেহ করা হয়েছিল, তবে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। হোক সেটা সাংবাদিকের কল্পনা কিংবা সত্যিকারের রিপারের লেখা, চিঠিগুলো তখন ব্যাপক সাড়া জাগিয়েছিল। প্রায় প্রত্যেকটি পত্রিকায় তার স্থান হয়েছিল এবং অক্টোবর মাসে জুড়ে জনসাধারণের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই বিষয়। 1888 সালের 9 নভেম্বর শুক্রবার সকাল, জন ম্যাকার্থি, এক ব্যবসায়ী এবং বাড়িওয়ালা, তার হিসাবপত্র দেখছিলেন। মিলার্স কোর্টের 13 নম্বর কক্ষে থাকা এক ভাড়াটে কয়েক সপ্তাহ ধরে ভাড়া দেয়নি। ম্যাকার্থি তখন তার সহকারী থমাস বয়ারকে পাঠালেন বকেয়া আদায় করতে। বেলা প্রায় 11টা। বয়ার দরজায় দুবার নক করলেন, কিন্তু কোনো সাড়া নেই।
তাই তিনি ঘরের পাশের জানালার দিকে গেলেন, কিন্তু তার দৃষ্টিকে আটকে দিল একটা পর্দা বা কোটের টুকরো। তিনি তখন জানালার ভাঙা কাঁচ দিয়ে হাত বাড়িয়ে সেটা সরালেন, আর তখনই ভয়াবহ দৃশ্য তার চোখের সামনে ধরা পড়ে। ঘরের কোনায় বিছানার ওপর একজন নারীর বিকৃত ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে আছে। মিলার্স কোর্টে মুহূর্তেই ভিড় করে পুলিশ, কিন্তু ১৩ নম্বর কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। অবশেষে একটি পিক্যাক্স দিয়ে দরজা ভেঙে ঢুকতে হয়। আমি যে দৃশ্য দেখেছি তা কোনো দিন ভুলতে পারবো না। এটা কোনো মানুষের কাজ নয়, যেন শয়তানের কাজ। এই ছিল এক তদন্ত কর্মকর্তার বক্তব্য। ডক্টর ফিলিপস বলেছিলেন, মৃতদেহ সম্পূর্ণভাবে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। ডক্টর থমাস বন্ড বলেন, মুখটি ছিল এতটাই বিকৃত যে চেনার উপায় ছিল না। গলা কাটা, পেট চেরার, অন্ত্র সরিয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের চারপাশে। ঘরটি ছিল ছোট এবং প্রায় খালি। 2টি টেবিল, 1-2টি চেয়ার আর একটি ছোট ক্যাবিনেট। চুলার ছাইয়ের ভেতর পুলিশ পেয়েছিল পোড়ানো কাপড়ের টুকরো। হয়তো হত্যাকারী প্রমাণ নষ্ট করার চেষ্টা করছিল, বা হয়তো তা শুধু আলো বা উষ্ণতার জন্য পোড়ানো হয়েছিল। মৃত নারীর পরিচয় তৎক্ষণাৎ জানা যায়। তার নাম মেরি জেন কেলি। তিনি ছিলেন ১৩ নম্বর কক্ষের ভাড়াটে, কিন্তু তার জীবন নিয়ে রয়েছে অগণিত প্রশ্ন। অনেকে মনে করেন তিনি আইরিশ বংশোদ্ভূত, বয়স ছিল 25-এর আশেপাশে, তবে তার নামে কোনো সরকারি নথি পাওয়া যায়নি। সম্ভবত মেরি জেন কেলি ছিল একটি ছদ্মনাম। তিনি একা থাকতেন না, কয়েকদিন আগেও তার সঙ্গে থাকতেন জোসেফ বার্নেট নামের এক ব্যক্তি। তাদের সম্পর্ক ভেঙে যায় কারণ বার্নেট মেরির দেহ ব্যবসা ও তার সঙ্গীদের নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে সম্পর্ক ভাঙার পরও তারা যোগাযোগ রাখত। 8ই নভেম্বর রাতে বার্নেট মেরিকে দেখতে আসেন। তিনি এসে দেখেন মেরির সঙ্গে একটি অপরিচিত নারী রয়েছে, কিন্তু সেই নারী কে ছিলেন, বার্নেট কতক্ষণ সেখানে ছিলেন, কিছুই নিশ্চিত নয়। কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো মেরি জেন কেলি ছিলেন জ্যাক দ্য রিপারের সর্বশেষ এবং সবচেয়ে নির্মম শিকার। যদি আমরা জোসেফ বার্নেটের কথা বিশ্বাস করি, তাহলে তিনি সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে মেরির কক্ষে পৌঁছেছিলেন এবং রাত 9টার আগেই চলে গিয়েছিলেন। কিন্তু রাত প্রায় 12টা নাগাদ মেরিকে একজন পুরুষের সঙ্গে আবার দেখা যায়। এ দৃশ্য দেখেছিলেন তার প্রতিবেশী মেরি অ্যান কক্স। যখন কক্স তাদের পাশ কাটিয়ে যাচ্ছিলেন, তখন তারা 13 নম্বর কক্ষে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। কক্স বিদায় জানালে মেরি মাথা ঘোরানো অবস্থায় অজ্ঞানপ্রায় কণ্ঠে কিছু একটা বলেছিলেন। তারা ভেতরে ঢোকার পর কক্স শুনতে পান মেরি গান গাইছিলেন। প্রায় 1 ঘন্টা পর যখন কক্স আবার বাইরে গেলেন, তখনও মেরির গান শোনা যাচ্ছিল। রাত 2টোর দিকে মেরিকে আবার দেখা যায়। এবার দেখা পান জর্জ হাচিনসন নামে এক ব্যক্তি, যিনি মেরিকে ব্যক্তিগতভাবে চিনতেন। মেরি তার কাছে কিছু খরচের টাকা চেয়েছিলেন, কিন্তু হাচিনসনের পকেট ফাঁকা ছিল। তারা দুজন আলাদা হয়ে যায়। ঠিক তখনই হাচিনসন লক্ষ্য করেন একজন ভদ্র পোশাকে থাকা মানুষ মেরির সঙ্গে কথা বলছে। তাদের মধ্যে কথোপকথন ছিল হাস্যোজ্জ্বল এবং বন্ধুত্বপূর্ণ। তারা একসঙ্গে উত্তরের দিকে হাঁটতে শুরু করেন। হাচিনসনের সন্দেহ হয়, এত ভদ্র পোশাকের মানুষ কেন একজন পতিতার সঙ্গে কথা বলছে। সেই সন্দেহ থেকেই তিনি লোকটির প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে শুরু করেন। তার ডান হাতে ছিল একজোড়া দস্তানা আর বাম হাতে একটা ছোট প্যাকেট। যাওয়ার আগে লোকটি মেরিকে একটা লাল রুমাল দেয়। মেরি তখন বলে, ঠিক আছে প্রিয়, এসো, তোমার সময় ভালোই কাটবে। এই বলে তারা মিলার্স কোর্টে ঢুকে যায়। হাচিনসন রাত 3টে পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু কেউ আর বাইরে বের হয়নি। এই সময় কক্স ফিরে আসেন। আগেরবার যে ঘর থেকে গান ভেসে আসছিল, এবার সেখানে ছিল নিস্তব্ধতা আর অন্ধকার। এরপর রাত 4টে নাগাদ কেলির ঘরের ওপরের ফ্ল্যাটের এক ভাড়াটে এবং ঘরের বিপরীতে থাকা এক নারী চিৎকার শোনেন, মারবে। কণ্ঠটি ছিল এক নারীর এবং মনে হচ্ছিল কেলির ঘর থেকেই এসেছে। তবে অন্য অনেক ভাড়াটে কিন্তু কিছুই শুনতে পাননি। ডর বন্ডের মতে কেলির মৃত্যু হয়েছে রাত 1টা থেকে 2টার মধ্যে, আর ডাক্তার ফিলিপস বলেন মৃত্যু হয়েছে আরও কিছু ঘন্টা পরে। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন তারা সকাল 8টা বা 10টা পর্যন্ত মেরিকে দেখেছেন বা কথা বলেছেন। মনে রাখবেন, তার মরদেহ উদ্ধার করা হয় সকাল 10:45। এই বিবরণগুলো পরস্পর বিরোধী, আর সঠিক মৃত্যুর সময় আজও রহস্যই রয়ে গেছে। মেরি জেন কেলিকে সাধারণত ধরা হয় জ্যাক দ্য রিপারের সর্বশেষ এবং সবচেয়ে নির্মম শিকার হিসেবে। তিনি অন্তর্ভুক্ত ক্যানোনিক্যাল 5 নামে পরিচিত সেই 5 জনের নারীর তালিকায়, যাদের হত্যা
এক ব্যক্তির হাতেই ঘটেছে বলে ধরে নেওয়া হয়। তারা হলেন মেরি অ্যান নিকোলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডোজ এবং সর্বশেষ মেরি জেন কেলি। তবে কেউ কেউ মনে করেন মার্থা ট্যাবরন ছিলেন আসল শিকার। আবার অনেকে বলেন তিনি জ্যাক দ্য রিপারের শিকারই নন। এমনকি ক্যানোনিক্যাল ফাইমের মধ্যেও বিতর্ক আছে। তাই আসলে আসল শিকারের সংখ্যা কত সেটা আজও নিশ্চিত নয়। যদি আমরা ধরে নিই মেরি জেন কেলি ছিলেন জ্যাক দ্য রিপারের শেষ শিকার, তাহলে প্রশ্ন ওঠে কেন হঠাৎ করে এই বর্বর খুনগুলো বন্ধ হয়ে গেল কেন? সে কি ধরা পড়ার ভয় পিছিয়ে উঠেছিল, নাকি অন্য কোনো অপরাধে কারাবন্দী হয়েছিল, নাকি সে অসুস্থ হয়ে পড়েছিল, মা আত্মহত্যা করেছিল, অথবা বিদেশে পাড়ি জমিয়েছিল চিরদিনের মতো? আরও একটি সম্ভাবনা, সে ইচ্ছেকৃতভাবে নিজের কৌশল পাল্টে পুলিশকে বিভ্রান্ত করেছে। এই সম্ভাবনাগুলো এতটাই বিস্তৃত যে সন্দেহভাজনদের তালিকাও যেন শেষ হতেই যায় না। মেরি অ্যান নিকলসের হত্যার পর গুজব ছড়ায় এক ব্যক্তি যার নাম ছদ্মনাম লেদার অ্যাপ্রন। সে প্রতিনিয়ত পতিতাদের নির্যাতন করত। খুব দ্রুত এই নাম চলে আসে পত্রিকার শিরোনামে এবং সে হয়ে ওঠে একজন সিরিয়াল কিলারের প্রতিচ্ছবি। জ্যাক দ্য রিপার নামটি ছড়ানোর আগেই এই নামেই আতঙ্ক ছড়িয়েছিল পুরো লন্ডনে। কিন্তু কিছুদিন পর জানা যায় এই লেদার অ্যাপ্রন আসলে একজন নিরীহ মানুষ। তার আসল নাম ছিল জন পাইজার, আর নিকলস খুনের রাতে তিনি ছিলেন লন্ডনের এক ভিন্ন এলাকায়। এই ভুল তদন্তই যেন পুরো অনুসন্ধানের প্রতিচ্ছবি হয়ে ওঠে। পুলিশের তদন্ত ছিল খুবই এলোমেলো আর অগোছালো। প্রমাণের অভাব আর জনগণের চাপের কারণে তারা যা যা ধারণা করেছিল প্রায় প্রতিটি অনিশ্চিত সূত্র। হাজারো মানুষের সাক্ষাৎকার, শত শত সন্দেহভাজন আর অসংখ্য তত্ত্বের অনেক জিজ্ঞাসাবাদে প্রায় হারিয়ে গিয়েছিল পুলিশ নিজেরাই। পরিচিত এক ইন্সপেক্টর বলেছিলেন, এই সব তত্ত্বের ভিড়ে আমরাই পথ হারিয়ে ফেলেছিলাম। অবশেষে পুলিশ তখন প্রাচীনকালের ক্রাইম সাইকোলজি বিশ্লেষণ শুরু করে। ডক্টর থমাস বন্ড ছিলেন এই প্রোফাইলিংয়ের প্রধান। তিনি বলেছিলেন খুনি ছিলেন মধ্যবয়সী, শারীরিকভাবে শক্তিশালী, ভদ্র পোশাকে পরিচিত কেউ। তার চেহারায় কোনো সন্দেহজনক বৈশিষ্ট্য ছিল না, কিন্তু তার কোনো চিকিৎসা বা শল্যবিদ্যার জ্ঞান ছিল না। এই বক্তব্য তখন ছিল খুবই বিতর্কিত, কারণ অনেক চিকিৎসকই মনে করতেন খুনি অবশ্যই দেহের অ্যানাটমি সম্পর্কে কিছুটা জানতেন। সাক্ষীদের বর্ণনায় উঠে আসে একজন মধ্যম উচ্চতার, মাঝারি গড়নের 28 থেকে 35 বছর বয়সী পুরুষ। তার ছিল একটি গাঢ় রঙের পোশাক, টুপি এবং গোঁফ। কিন্তু এই বিবরণগুলো খুবই বিভ্রান্তিকর। অনেক বিবরণই পরস্পরের সঙ্গে মিলে না এবং হতে পারে তারা আসলে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মানুষকেই দেখেছে। আমরা জানি না আদৌ কেউ জ্যাক দ্য রিপারকে চোখে দেখেছে কিনা। এতটা অনিশ্চয়তার মাঝে প্রায় যে কোনো কাউকেই সন্দেহ করা যায়। কেউ কেউ এমনটাও মনে করেন জ্যাক দ্য রিপার হয়তো একজন নারী ছিলেন বা একজন পুরুষ নারীর ছদ্মবেশে। যদিও জিল দ্য রিপার একটি আকর্ষণীয় তত্ত্ব, তবে সেটি প্রচলিত মতামতের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। তবে একটি বিষয়ে প্রায় সবার মত এক, জ্যাক দ্য রিপার ছিলেন ইস্ট এন্ডের স্থানীয় বাসিন্দা, অথবা তিনি সেই এলাকার প্রতি খুবই পরিচিত ছিলেন। এই মানুষটি ছিল ছায়ার মতো রহস্যময়, একজন খুনি যাকে কেউ ধরতে পারেনি আর হয়তো কোনোদিন পারবেও না। শেষ পর্যন্ত জ্যাক দ্য রিপার বারবার পুলিশের হাতছাড়া হয়েছিলেন। এ থেকে বোঝা যায় তিনি হয়তো এলাকার অলিগলি আর পুলিশের টহল রুট সম্পর্কে খুব ভালোভাবেই জ্ঞাত ছিলেন। আরেকটি বিষয় লক্ষণীয়, খুনগুলো প্রায় সবই ঘটত সপ্তাহ শেষে বা সরকারি ছুটির দিনে, অর্থাৎ তিনি হয়তো কোথাও চাকরি করতেন। তাছাড়া নিখুঁত এবং নির্ভুল কাটাকাটি দেখে অনেকে মনে করেন তার শারীরবিদ্যা সম্পর্কেও কিছুটা জ্ঞান ছিল। এই সমস্ত তথ্য মিলিয়ে আমরা এক রহস্যময় ও ভয়ঙ্কর খুনির রূপরেখা। তাহলে প্রশ্ন আসে, সন্দেহভাজনদের তালিকা থেকে আমরা শুরুই বা করব কোথা থেকে? FBI স্পেশাল এজেন্ট এবং বিখ্যাত অপরাধ বিশ্লেষক জন ডাগলাস বলেছিলেন, জ্যাক দ্য রিপার ছিলেন স্থানীয় কেউ এবং সম্ভবত তাকে পুলিশ এক বা একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছিল। অর্থাৎ আমরা হয়তো আগেই তাকে দেখে ফেলেছি, হয় কোনো সাক্ষী, না হয় কোনো ভুক্তভোগীর পরিচিত। আসুন দেখি কিছু সম্ভাব্য নাম। 1. জন রিচার্ডসন।
যিনি অ্যানি চ্যাপম্যান হত্যার সাক্ষী ছিলেন। তিনি বলেছিলেন খুনের সকালে তিনি বাড়ির পেছনের সিঁড়িতে বসে নিজের জুতার চামড়া কাটছিলেন। পুলিশ তাকে সন্দেহ করলেও তারা বলেছিল তার বিরুদ্ধে এক ফোঁটাও প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, তার মা ওই বাড়িতেই থাকতেন, সুতরাং তার সেখানে থাকার যৌক্তিক কারণ ছিল। 2. জর্জ হাচিনসন, যিনি মেরি জেন কেলিকে অনুসরণ করেছিলেন যখন তিনি এক ভদ্র পোশাক পরা ধনী লোকের সঙ্গে দেখা করছিলেন। কিন্তু প্রশ্ন হল, তিনি কেন তাদের অনুসরণ করেছিলেন? হাচিনসন বলেন, তিনি অবাক হয়েছিলেন এত ধনীকেও একজন পতিতার সঙ্গে দেখা করছেন দেখে, কিন্তু সে অবাক হয়েছিল চিন্তা থেকে নাকি ঈর্ষা বা টাকার জন্য। হতে পারে সে অপেক্ষায় ছিল লোকটিকে ছিনতাই করার জন্য। আজও হাচিনসন সম্পর্কে খুবই অল্প কিছু জানা যায়, এমনকি তার আসল পরিচয়ও নিশ্চিত নয়। পুলিশ তাকে জেরা করেছিল, কিন্তু ইন্সপেক্টর অ্যাবারলাইন তাকে বিশ্বাস করে ছেড়ে দেন। 3. চার্লস ক্রস, যিনি মেরি অ্যান নিকোলসের মরদেহ প্রথম খুঁজে পান। 31 অগস্ট সকালবেলা চার্লস ক্রস বের হন কাজের উদ্দেশ্যে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তিনি নিকোলসের মৃতদেহ দেখতে পান। তার কিছুক্ষণ পরেই রবার্ট পল এসে পৌঁছান, যার বিবরণ আমরা আগেই শুনেছি। কিন্তু মজার বিষয় হলো, এত কাছাকাছি থাকলেও ক্রস কখনোই পুলিশ বা মিডিয়ার সন্দেহে পড়েননি। তিনি তখন ছিলেন নিরীহ পথচারী। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ক্রস তখনও খুন করছিল। কিন্তু রবার্ট পলের পায়ের শব্দে হঠাৎ থেমে যায় সবকিছু। সে অস্ত্র লুকিয়ে ফেলে আর নিজেকে বানিয়ে ফেলে একজন নিরীহ পথচারী, যে নাকি হঠাৎ করেই লাশ খুঁজে পেয়েছিল। মেরি অ্যান নিকোলসের দেহে যেসব ক্ষত ছিল তা বলছে এই খুনটা হয়তো মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, চার্লস ক্রস সম্ভবত মিথ্যে নাম ব্যবহার করেছিল। সে বলেছিল তার নাম ক্রস, আর সে ছিল একজন কারম্যান, থাকত 22 ডফটেন স্ট্রিটে। কিন্তু রেকর্ড বলছে ওই ঠিকানায় থাকতেন একজন চার্লস লেচমেয়ার। আর চার্লস লেচমেয়ার তার সৎ বাবার পদবি নিয়েই মাঝে মাঝে নিজেকে ডাকত ক্রস নামে। তাহলে যে লোকটা পুলিশকে সাক্ষ্য দিল, সে কি নিজের পরিচয় গোপন করেছিল? লেচমেয়ারের দিকেই আবার আমাদের চোখ ফেরাতে হয়, কারণ তার প্রতিদিনের যাত্রাপথ, তার কাজ আর বাড়ির মাঝে যে রুট, ঠিক সেখানেই খুনগুলো ঘটেছিল। সব খুনই হয়েছিল সপ্তাহান্তে বা ছুটির দিনে। কিন্তু ব্যতিক্রম ছিল এলিজাবেথ স্ট্রাইড আর ক্যাথরিন এডস। তাদের হত্যা করা হয়েছিল রবিবারে, যেদিন লেচমেয়ারের ছুটি ছিল। তার মা থাকতেন বার্নার স্ট্রিটের কাছেই, তাই গবেষকেরা বলেন সেই হয়তো রাতে মায়ের বাড়ি গিয়েছিল আর সেখানেই খুন করেছিল কেলিকে। সে বলেছিল সে পিকফোর্ডসে কাজ করত, কিন্তু সেই চাকরির কোনো রেকর্ড পাওয়া যায়নি। আর যদি সে মাংস পরিবহন করত, তবে তার হাতে প্রতিদিনই থাকত রক্ত, ছুরি আর কাটা অঙ্গ প্রত্যঙ্গ। চার্লস লেচমেয়ার মৃত্যু পর্যন্ত পূর্ব লন্ডনেই ছিলেন। তিনি মারা যান 1920 সালে 71 বছর বয়সে। পুলিশ কখনো তাকে সন্দেহ করেনি, কিন্তু সব প্রমাণ কি টিকে ছিল? নাকি তার নামও হারিয়ে গেছে রক্ত মাখা রহস্যের ভেতর? এবার চলুন নজর দিই আরেকজনের দিকে, একজন যার বিরুদ্ধে সন্দেহ করা হয়েছিল, যার নাম জড়িয়ে আছে জ্যাক দ্য রিপারের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সাথে। তার নাম জোসেফ বার্নেট। তিনি ছিলেন মেরি জেন কেলির সঙ্গী। তারা একসাথে থাকতেন ক্যারো মিলার্স কোর্টে, কিন্তু খুনের কদিন আগেই তাদের বিচ্ছেদ হয়। বার্নেট ছিলেন একজন ফিশ পোর্টার, কিন্তু 1888 সালের মাঝামাঝি সময় থেকে তিনি বেকার। এরপর কেলি ফিরে যান সেই পেশায় যেটা একসময় ত্যাগ করেছিলেন, দেহ ব্যবসা। ভালোবাসা, ঘৃণা নাকি প্রতিশোধ? জোসেফ বার্নেট কি শুধু একজন প্রেমিক ছিলেন, নাকি সেই ছিল জ্যাক দ্য রিপার? এই রহস্যের পরবর্তী অধ্যায়ে আমরা খুঁটিয়ে দেখব বার্নেটের কথাবার্তা, তাকে ঘিরে থাকা রহস্য আর তার অতীতের গোপন সত্য।
যারা বিশ্বাস করেন জোসেফ বার্নেটই ছিলেন জ্যাক দ্য রিপার, তাদের মতে এই গল্পের টার্নিং পয়েন্ট ছিল বার্নেটের চাকরি হারানো। তাদের দাবি, চাকরি হারানোর পর তারা আলাদা হয়ে যান এবং তখনই কেলি দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে। এতে অসহ্য অপরাধবোধ আর দুঃখে ভেঙে পড়েন বার্নেট। মেরি জেন কেলিকে দোষ দেন তিনি না, বরং নিজেকেই দোষী ভাবেন, কারণ তিনিই নাকি কেলিকে আবার ঠেলে দিয়েছিলেন দেহ ব্যবসার পথে। এই অপরাধ বোধে বার্নেট নেমে পড়েন এক রক্তাক্ত অভিযানে। একের পর এক যৌনকর্মীকে খুন করতে থাকেন, শুধু এই আশায় যাতে কেলি ভয় পেয়ে সেই পথ ছেড়ে দেয়। এটা নিঃসন্দেহে একটি কাল্পনিক ঘটনা, তবে কিছু সত্য আছে এখানে। বার্নেট ছিলেন কেলির দেহ ব্যবসায় ফিরে যাওয়ার প্রত্যক্ষ প্রমাণ। স্মরণ করুন, তিনি বলেছিলেন, যখন ও আমার সঙ্গে থাকত কখনো রাস্তায় নামেনি, কখনো খারাপ পথে যেত না। আমি যদি ওকে না ছেড়ে যেতাম। সব দোষ ওই দেহ ব্যবসায়ী মেয়েগুলোর, যারা ওর সাথে মিশত। এবং এই কথাগুলো নতুন ব্যাখ্যা দেয় কেলির হত্যাকে। হয়তো কেলির মৃত্যু ছিল বার্নেটের প্রতিশোধ, প্রেমে প্রত্যাখ্যাত এক মানুষের নিঃশেষ রাগ আর দুঃখের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বার্নেট বলেছিলেন 8ই নভেম্বর রাতে তিনি কেলির সঙ্গে দেখা করেছিলেন। তাদের কথা হয় বন্ধুসুলভভাবে। এরপর তিনি নাকি বাড়ি যান, রাত 12:30 পর্যন্ত তাস খেলেন, তারপর ঘুমোতে যান। কিন্তু কেলির খুন হয় 9ই নভেম্বর রাতের শেষ ভাগে। তাহলে কি তিনি ফিরেছিলেন মিলার্স কোর্টে? তাস খেলার গল্প কি সত্যি, নাকি সময় তৈরি করা একটা অজুহাত? পুলিশ বার্নেটকে 4 ঘন্টা ধরে জেরা করেছিল, কিন্তু কোনো অভিযোগ আনা হয়নি। এবং তারপর আসে লকড ডোর রহস্য। পুলিশ যখন মিলাস কোর্টে আসে, দরজা ভাঙতে হয়েছিল একটা পিক্যাক্স দিয়ে। প্রশ্ন ওঠে, খুনি কিভাবে দরজা বন্ধ করল ভিতর থেকে? বার্নেট বলেছিলেন ঘরের চাবি হারিয়ে গিয়েছিল আগেই, তাই তিনি আর কেলি ভাঙা জানালার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ভেতর থেকে দরজা খোলেন। ঘরটিতে নাকি ছিল ক্যাচ লক, যা নিজে থেকেই লক হয়ে যেত দরজা বন্ধ হলে। যদি এটাই সত্যি হয়, তবে এটাই রহস্যের সমাধান। তবে যদি তা নাও হয়, তাহলে খুনি হয়তো জানালার ট্রিকটা শিখে নিয়েছিল কেলির কাছ থেকেই, আর সেই একই কৌশলে দরজা বন্ধ করেছিল বেরিয়ে যাবার সময়। তবে যারা বার্নেটকে রিপার বলে মানেন, তাদের বিশ্বাস চাবি আদৌ হারায়নি। বার্নেটই সেটা চুরি করেছিল আর ব্যবহার করেছিল সেই রাতেই। আরও এক থিওরি বলে, হয়তো বার্নেটই কেলিকে খুন করেছে, কিন্তু সে ছিল না আসল রিপার। সে কেবল নকল করেছে রিপারের স্টাইল, যাতে সন্দেহ ঘুরে যায় অন্যদিকে। এবারে খুনটা ছিল ভেতরের ঘরে, অন্যান্যগুলোর চেয়ে একটু আলাদা। বার্নেট পূর্ব লন্ডনেই রয়ে যান তার মৃত্যুর দিন পর্যন্ত। 1926 সালে মারা যান, বয়স ছিল 68। সন্দেহ সবচেয়ে বেশি পড়ে পরিচিত মুখদের ওপরই, যারা লাশ খুঁজে পায়, যারা কাছে ছিল, যারা বলেছিল সে কখনো ভুল পথে যেত না যদি আমি তাকে ছেড়ে না যেতাম। ভিক্টোরিয়ান যুগের গোয়েন্দারা সহজে কিছু ছেড়ে দিতেন না, আর তাদের সবচেয়ে ভয়ঙ্কর অনুসন্ধানগুলোর একটি ছিল জ্যাক দ্য রিপারকে। একটি বহুল প্রচলিত তত্ত্ব বলছে রিপার ছিলেন মানসিক বিকারগ্রস্ত, আর এই সন্দেহের আলোকে এক ব্যক্তির নাম বারবার উঠে আসে, অ্যারন কসমিন্সকি। হোয়াইট চ্যাপেল হত্যাকাণ্ডের তদন্ত পরিচালিত হয়েছিল লন্ডনের মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের তত্ত্বাবধানে। তাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রবার্ট অ্যান্ডারসন। অবসরে যাবার পর অ্যান্ডারসন একবার নয়, বারবার দাবি করেছিলেন জ্যাক দ্য রিপার চিহ্নিত হয়েছিলেন। তার কথায় অপরাধীর পরিচয় নিয়ে কোনো সন্দেহই ছিল না। তবে রহস্যজনকভাবে তিনি কখনো নামটি প্রকাশ করেননি। তিনি শুধু এটুকু বলেছিলেন, এই ব্যক্তি ছিলেন নিচু শ্রেণীর পুলিশ ইহুদি, যিনি একটি পাগলাগারদে নিরাপদে বন্দী ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী তাকে শনাক্ত করেছিলেন, যিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি খুনিকে পরিষ্কারভাবে দেখেছিলেন। কিন্তু সেই প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান, কারণ খুনি ছিলেন আরেকজন ইহুদি। আমি প্রায়ই খুনির নাম প্রকাশ করতে চাই, লিখেছিলেন অ্যান্ডারসন, কিন্তু তাতে কোনো জনকোনান হবে না। কিন্তু অ্যান্ডারসনের সহকর্মীরা ততটা গোপনীয় ছিলেন না।
চিফ ইন্সপেক্টর ডোনাল্ড সোয়ানসন একটি নোটে উল্লেখ করেন সন্দিগ্ধভাজনের নাম ছিল কসমিন্সকি। আরেক শীর্ষ কর্মকর্তা মেলভিল ম্যাকন্যাটন তাকে বর্ণনা করেন একজন নারী বিদ্বেষী খুনি এবং হোয়াইট চ্যাপেলের বাসিন্দা হিসেবে। ইতিহাসের পাতায় দেখা যায় একজন অ্যারন কসমিন্সকি 1891 সালে একটি মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছিলেন পোল্যান্ড থেকে আসা ইহুদি ধর্মাবলম্বী আর থাকতেন হোয়াইট চ্যাপেলে। তার মানসিক অবস্থা ছিল ভয়াবহ। তিনি নিজে নিজেই নানা রকম কণ্ঠস্বর শুনতেন, ভাবতেন কেউ তাকে বিষ খাইয়ে দিচ্ছে। তিনি পেশায় ছিলেন একজন নরসুন্দর বা নাপিত, কিন্তু বহু বছর কোনো কাজ করেননি। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে বলা হয়েছিল শান্ত ও আজ্ঞাবহী, শুধু মাঝে মাঝে তিনি উত্তেজিত এবং হিংসাত্মক হয়ে উঠতেন। হাসপাতালে যাওয়ার আগেও তিনি একবার তার নিজের বোনকে ছুরি দেখিয়ে হুমকি দিয়েছিলেন। এই মামলার মূল ভিত্তি হল অ্যান্ডারসন, সোয়ানসন এবং ম্যাকন্যাটনের দাবিগুলো, কিন্তু এই দাবিগুলোর মধ্যেও অসঙ্গতি রয়েছে। ম্যাকন্যাটন বলেছিলেন সন্দেহভাজনকে মার্চের মাসের দিকে পাগলাগারদে পাঠানো হয়েছিল, কিন্তু অ্যারন কসমিন্সকি ভর্তি হন 1891 সালে। সোয়ানসন লিখেছিলেন সেই ব্যক্তি আশ্রমে পাঠানো হয়েছিল এবং এরপর অল্প সময়ের মধ্যে মারা যান, কিন্তু অ্যারন ছিলেন জীবিত আর প্রায় 30 বছর কাটিয়েছিলেন মানসিক হাসপাতালে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই কসমিন্সকি কি সত্যিই ছিলেন অ্যারন কসমিন্সকি, নাকি সে ছিল অন্য কেউ, একজন অজানা, অদৃশ্য এবং আজও ধরা না পড়া খুনি? তবে এইসব অসঙ্গতিগুলো হয়তো শুধুই ছিল কিছু স্মৃতির বিভ্রান্তি, কারণ ঘটনাগুলোর বিবরণ নেওয়া হয়েছিল বছর পরে বা কখনো দশক পেরিয়ে। এমনকি ম্যাকন্যাটন স্বীকার করেছিলেন তিনি যা লিখেছিলেন তা ছিল একান্তই নিজের স্মৃতি থেকে। তবে সন্দেহভাজনের আসল পরিচয় যাই হোক না কেন, একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন একেবারেই নিশ্চিত। তবে ম্যাকনটন নিজেই পরে এক ভিন্ন সন্দেহভাজন খুঁজে বের করেন এবং বলেন অনেক মানসিক রোগাক্রান্ত খুনিকে সন্দেহ করা হয়েছিল, কিন্তু কারো বিরুদ্ধেই প্রকৃত প্রমাণ পাওয়া যায়নি। ইন্সপেক্টর রেডমন্ড রিডও ছিলেন একই মতের। রবার্ট অ্যান্ডারসন বলেছিলেন জ্যাক দ্য রিপার একজন ইহুদি ছিলেন। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম প্রমাণ দিতে, যে কেউ প্রমাণ দেখাক, এক ফোঁটা প্রমাণও যদি থাকে, চাই তা হোক পুরুষ, নারী কিংবা শিশু। তাই যখন অ্যান্ডারসন লিখলেন অপরাধীর পরিচয়ে কোনো সন্দেহই নেই, তিনি কেবল নিজস্ব মতামত প্রকাশ করলেন, কারণ বাস্তবতা ছিল পুলিশ বিভাগের ভেতরেই ছিল অবিশ্বাস ও মতবিরোধ। তবুও সাম্প্রতিক সময়ে অ্যারন কসমিন্সকি আবার উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, এইবার ডিএনএ পরীক্ষার কল্যাণে। 1888 সালে বলা হয় যে অ্যাক্টিং সার্জেন্ট অ্যামোস সিমসন ক্যাথারিন এডোসের হত্যাস্থল থেকে রক্তমাখা একটি শাল চুরি করেছিলেন। বছরের পর বছর সে শাল উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হয়, আর শেষমেশ 2011 সালে তা ডিএনএ পরীক্ষার জন্য জমা দেয়া হয়। শাল থেকে সংগ্রহ করা হয় ডিএনএ নমুনা এবং তা তুলনা করা হয় ক্যাথারিন এডস এবং কসমিন্সকির মাতৃপক্ষীয় বংশধরদের সাথে। ফলাফল উভয়ের ক্ষেত্রেই মিল পাওয়া যায়। মিডিয়ার মতে রহস্য এখন চূড়ান্তভাবে সমাধান, অ্যারন কসমিন্সকি ছিলেন জ্যাক দ্য রিপার। কিন্তু সত্যি কি সবকিছু এতটাই সহজ? প্রথমত, শালের প্রভেনেন্স অর্থাৎ উৎপত্তি ও মালিকানা ট্র্যাক সম্পূর্ণ অনিশ্চিত। এমন কোনো প্রমাণ নেই যে শালটি আসলে ঘটনাস্থলেই পাওয়া গিয়েছিল। না আছে প্রমাণ যে সিমসন ঘটনাস্থলে ছিলেন। আর ক্যাথারিন এডোসের মতো একজন দরিদ্র মহিলা এত দামি শাল রাখতেন, তাও প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, যে ডিএনএ ব্যবহার করা হয়েছে তা ছিল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এক ধরনের ডিএনএ যা মায়ের দিক দিয়ে বংশগত হয়। এটি ব্যক্তি নির্দিষ্ট নয়, হাজার হাজার মানুষ এক ডিএনএ শেয়ার করতে পারে। একজন জেনেটিসিস্টের ভাষায় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দ্বারা কাউকে চিহ্নিত করা যায় না, শুধু সন্দেহভাজনকে বাদ দেওয়া যায়। তাই রহস্য সমাধান হয়ে গেছে এটা বলাটা ভয়াবহ ভুল। এখনও রয়েছে অজস্র প্রশ্ন আর প্রচুর সন্দেহের জায়গা। সারসংক্ষেপে, একজন নামহীন প্রত্যক্ষদর্শী একজনকে শনাক্ত করেছিলেন। নাম ছিল কসমিন্সকি। এটা হয়তো একজন অফিসারের বিশ্বাস জোগাতে যথেষ্ট ছিল, কিন্তু প্রমাণ কখনোই পাওয়া যায়নি। যে সন্দেহভাজনের কথা বলা হয়েছিল সে হয়তো অ্যারন কসমিন্সকি ছিল, একজন মানসিক রোগে আক্রান্ত মানুষ
যিনি সাধারণত নিরীহ ছিলেন, তবে একবার নিজের বোনকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছিলেন। ডিএনএ প্রমাণে তাকে না পুরোপুরি দোষী বলা যায়, না আবার পুরোপুরি নির্দোষ। তার জীবনের বাকিটা কেটেছে মানসিক হাসপাতালে। 1919 সালে মাত্র 53 বছর বয়সে তিনি মারা যান। তবে কসমিনস্কি একমাত্র সন্দেহভাজন নন যাকে উঁচু পর্যায়ের পুলিশ অফিসার সন্দেহ করেছিলেন। একেবারে ভিন্ন একজন মানুষও সন্দেহ তালিকায় ছিলেন। তার নাম ফ্রান্সিস টাম্বলটি। মেরি জেন কেল্লির হত্যার 2 দিন আগে একজন আমেরিকান চিকিৎসক নাম ফ্রান্সিস টাম্বলটি লন্ডনে গ্রেফতার হন। তার ছবি দেখলেই বোঝা যায় এই মানুষটি ছিলেন একেবারে অদ্ভুত স্বভাবের। জন্ম নিয়েছিলেন 1833 সালের আয়ারল্যান্ডের আশেপাশে, তবে বড় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ছোটবেলা থেকেই টাম্বলটির নাম হয় একটি বিশেষ বিশেষণে, কোয়াক ডক্টর বা ভণ্ড ডাক্তার। নিজেকে প্রচার করতেন দি ইন্ডিয়ান হার্ব ডক্টর হিসেবে। তার দাবি ছিল তিনি পারতেন ডিসপেপসিয়া থেকে ক্যান্সার, এমনকি অন্ধত্ব সারাতে শুধুমাত্র ভেষজ ঔষধে। তবে যখন ডাক্তারি করছিলেন না, তখন ছিলেন আইনের হাত থেকে পালাতে ব্যস্ত। চুরি, মারধর, এমনকি গর্ভপাত ঘটানোর চেষ্টা ও রোগীর মৃত্যুজনিত হত্যার অভিযোগে তার নাম জড়িয়েছিল। একবার তো মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের হত্যা ষড়যন্ত্রে তার নাম উঠে আসে, যদিও পরে তাকে মুক্ত করে দেওয়া হয়। 1860-এর দশকের শুরুর দিকে টাম্বেলটি নাকি ওয়াশিংটনে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজ আয়োজন করেছিলেন। শুধু পুরুষদের আমন্ত্রণ জানানো হয় এবং সেই ভোজে তিনি প্রকাশ্যে নারীদের প্রতি ঘৃণা দেখাতেন। এমনকি তার চেম্বারে ছিল একটি কাচের আলমারি, যেখানে সংরক্ষিত ছিল অসংখ্য মানবদেহের নমুনা। শোনা যায় সেই আলমারিতে রাখা হতো বিভিন্ন শ্রেণীর নারীদের গর্ভাশয় বা জরায়ু। 1869 সালে টাম্বেলটি প্রথমবারের মতো পাড়ি জমান ইংল্যান্ডে। নিজের ভাষ্য মতে তিনি লন্ডনের প্রতিটি অলিগলি ছসে বেরিয়েছেন। নিজেকে পরিচয় দিতেন দি গ্রেট আমেরিকান ডক্টর নামে। আর পুলিশের সাথে কিছু গণ্ডগোলও হয়েছিল। পুরনো ও নতুন বিশ্বের মাঝে আরও কয়েকবার যাতায়াতের পর 1888 সালের শরৎকালে টাম্বেলটি আবার ছিলেন লন্ডনে। কিন্তু তিনি কেন এসেছিলেন, হত্যাকাণ্ড চলাকালীন ঠিক কোথায় ছিলেন, কিছুই জানা যায় না। টাম্বেলটি কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকতেন না, আর পরিচয় দিতেন ভুয়া নাম ব্যবহার করে। এটি গল্প প্রচলিত রয়েছে এলিজাবেথ স্ট্রাইটের হত্যাস্থলের কাছে কেউ একজন রক্তমাখা একটি শার্ট ফেলে রেখে গিয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল হত্যার রাতেই। অনেকেই মনে করেন সেটি ছিলেন টাম্বেলটি, কিন্তু এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। গল্পটি নিজেই ঘেরা বেশ অস্পষ্টতায়। আমরা যা জানি তা হলো টাম্বেলটি গ্রেপ্তার হন 7ই নভেম্বর লন্ডনে। পত্রিকায় এমনকি টাম্বেলটি নিজেও বলেছিলেন তাকে জ্যাক দ্য রিপার সন্দেহে আটক করা হয়েছিল। 2 দিন পর মেরি জেন কেলির ক্ষতবিক্ষত মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তবে স্পষ্ট নয় সেই সময় টাম্বেলটি পুলিশের হেফাজতে ছিলেন নাকি ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে 4টি গুরুতর অশ্লীল আচরণের অভিযোগ আনা হয়, যার কোনো কিছুরই হত্যার সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু টাম্বেলটির কোনো ইচ্ছাই ছিল না আদালতের সামনে দাঁড়ানোর, বরং তিনি চুপিসারে পাড়ি জমান ইংলিশ চ্যানেল পার হয়ে একটি স্টিমারে চড়ে ভুয়া নামে আমেরিকায় পালিয়ে যান। ডিটেকটিভরা তাকে অনুসরণ করলেও তার অপরাধগুলো ছিল অপ্রত্যর্পণযোগ্য। ফলে ফ্রান্সিস টাম্বেলটি রয়ে যান আমেরিকাতেই, আর কখনো ইংল্যান্ডে ফেরেননি। সংক্ষেপে বলতে, টাম্বেলটি ছিলেন এক নারীবিদ্বেষী ভণ্ড ডাক্তার, যিনি হত্যাকাণ্ডের সময় লন্ডনেই ছিলেন। তার সংগ্রহে ছিল নারীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আর আমরা জানি রিপারও তার 2 শিকারীর গর্ভাশয় তুলে নিয়েছিল। সবকিছু মিলিয়ে টাম্বেলটি যেন ছিলেন পারফেক্ট সন্দেহভাজন, হয়তো অতিরিক্ত পারফেক্ট। হ্যাঁ, 1888 সালে টাম্বেলটি লন্ডনে ছিলেন, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তার নারীবিদ্বেষী অঙ্গ সংগ্রহকারী হয়ে ওঠার গল্পটি ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। এই দাবি আসে মাত্র একটি উৎস থেকে, 1888 সালের ডিসেম্বরের একটি সংবাদ প্রতিবেদন, যেখানে সাক্ষাৎকার দেন এক ব্যক্তি, চার্লস ডানহ্যাম। ডানহ্যামের পরিচিতি একজন মিথ্যাবাদী, জালিয়াত, চক্রান্তকারী। এমনকি তিনি শপথ ভঙ্গ করে সাজা খেয়েছিলেন। ফলে এই গল্পটি একেবারেই গল্প হবার সম্ভাবনাই বেশি। আরেকটি বিষয়, টাম্বেলটির উচ্চতা ও বয়স সেই চোখে দেখা রিপারের বিবরণ খেতে একদমই আলাদা। তিনি ছিলেন অতি লম্বা, আর পোশাকও ছিল চটকদার মিলিটারি ধাঁচের। হোয়াইট চ্যাপেলের গলি ঘুঝিতে এমন এক জাঁকজমকপূর্ণ আমেরিকান এতদিন আড়ালে ঘুরে বেড়ানো কি আদৌ সম্ভব? অন্যদিকে আমরা জানি না সাক্ষাৎকারদাতাদের মধ্যেই কে বিশ্বাসযোগ্য ছিলেন আর কে নন। আর আছে আন্টির রহস্য। আপনার মনে আছে কি
অ্যানি চ্যাপম্যানের মৃতদেহ থেকে দুটি পিতলের আংটি চুরি গিয়েছিল। অনেকে মনে করেন রিপার হয়তো এই আংটিগুলো ট্রফি হিসাবে নিয়ে গিয়েছিল। এদিকে 1903 সালে টাম্বলটি মারা গেলে তার রেখে যাওয়া জিনিসপত্রে পাওয়া যায় দুটি সস্তা নকল আংটি। এই আংটি কি ছিল চ্যাপম্যানের চুরি যাওয়া আংটি? এটা কি সম্ভব? হ্যাঁ, কিন্তু এটা প্রমাণ করা যাবে কি? অসম্ভব। চিফ ইন্সপেক্টর জন লিটল চাইল্ড তাকে বলেছিলেন অত্যন্ত সম্ভাব্য এক সন্দেহভাজন। কারণগুলো পরিষ্কার। যদি ঘটনাগুলো বিশ্বাসযোগ্য হয়, তবে টাম্বলটির ছিল অবকাশও, প্ররোচনাও। কিন্তু সমস্যাটা এখানেই। টাম্বলটি নিজেই ছিলেন ভণ্ড, সস্তা জনপ্রিয়তা পিয়াসী এক চরিত্র, যিনি মিথ্যে বলতে দ্বিধা করতেন না। এই ধরনের একজন সন্দেহভাজনের ক্ষেত্রে আমরা কোনোভাবেই বুঝে উঠতে পারি না কোথায় মিথ্যে শেষ হয় আর কোথায় সত্যি শুরু। জ্যাক দ্য রিপার কে ছিলেন তা নির্ধারণ করার অর্থ এক বিস্ফোরক গুজব, ভুল তথ্য আর পরস্পর বিরোধিতার মাইনফিল্ডে পা রাখা। ডজন ডজন বই, ডকুমেন্টারি ও গবেষণা উৎসর্গ করা হয়েছে এই এক প্রশ্নের উত্তর খুঁজতে, কে ছিলেন জ্যাক দ্য রিপার। প্রতি বছর নতুন নতুন নাম আসে আলোচনায়। লেখক, শিল্পী, উচ্চপদস্থ অফিসার, এমনকি রাজ পরিবারের সদস্য। তবে এইসব চক্রান্তময় তত্ত্ব চার্লস লেচমির মতো এক সাধারণ নিরীহ মাংস পরিবেশকের সরল প্রেক্ষাপটের পাশে হয়ে পড়ে অতিরঞ্জিত। আমার মনে হয় জ্যাক দ্য রিপার হয়তো আজও সঠিকভাবে চিহ্নিতই হননি। এই ভিডিওতে যাদের নিয়ে কথা হলো তারা সম্ভাব্য সন্দেহভাজন, তবে সবাইকেই ঘিরে যুক্তিসম্মত সন্দেহ তোলা সম্ভব। এমনকি যারা এখানে উঠে আসেনি তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কারণ এত সব অস্পষ্টতা আর পরিস্থিতির ভিন্নতা ছাড়া এদের পক্ষে আর কিছু নেই। হয়তো শুনতে অবিশ্বাস্য লাগবে, কিন্তু সেই সময়ের লন্ডনে একেবারে নিম্নবিত্ত, গৃহহীন অথবা মাংস বিক্রেতা, চুল কাটার লোক অথবা সৈনিকদের ভিড়ে একজন খুনের গা ঢাকা দেওয়া কোনো কল্পকাহিনী নয়। সে হারিয়ে গিয়েছিল হোয়াইট চ্যাপেলের কাদামাটির মাঝে বালি হয়ে। জ্যাক দ্য রিপার আজও রয়ে গেছে ইতিহাসের এক অমীমাংসিত ধাঁধা, আর এমন অনেক রহস্যই পৃথিবীতে ছড়িয়ে আছে যেগুলো জানার অপেক্ষায়। যদি আপনিও চান এমন আরও রহস্যময় অজানা ইতিহাসের গভীরে ডুব দিতে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর আপনার মতামত বা আপনি কোন রহস্যময় ঘটনার উপর ভিডিও দেখতে চান সেটা নিচে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গল্প নিয়ে আবার ফিরে আসতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ডকুমেন্টারিতে।